বিয়ের প্রায় 2 মাস হয়ে গেছে। বাসর রাতের পরে আমি আমার স্বামীকে দ্বিতীয়বারের জন্য দেখিনি এবং আমাদের মাঝে কোনো রকম যোগাযোগও নেই। নিজের প্রিয় বান্ধবীর এমন জটিল শিকার উক্তি পেয়ে স্তব্ধ হয়ে গেল আশা। তোর শাশুড়ি শ্বশুর এই নিয়ে কিছু বলেনি? কি বলবে? শিমু প্রশ্নের বদলে প্রশ্ন করায় কিছুটা রুষ্ট হলো আশা। মেয়েটা চিরকালই এমন, কখনো কোনো কিছু পরিষ্কার করে বলে না। দেখ শিমু, তোদের মধ্যে কি কিছু হয়েছে? আমি এসব কিছুই জানি না। আশা লোকটাকে আমি বিয়ের আগে মাত্র একবার দেখতে পেয়েছিলাম। তুই তো জানিস ঘরোয়াভাবে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়। আমরা একে অপরকে যেখানে ভালো করে চিনতাম না সেখানে ঝামেলা কেমন করে হবে বলতো? তুই আঙ্কেল আন্টিকে এই ব্যাপারে কিছু বলিসনি? না, এখনো কিছু বলিনি। বিয়ের পরে ফিরুনিতে আমার স্বামী না গেলেও আমার শাশুড়ি আমাকে নিয়ে যায়। শাশুড়ি বাবাকে জানায় হঠাৎ কাজ পড়ে যাওয়ায় সাফওয়ান বিদেশ গেছে, আসতে কিছুদিন সময় লাগবে। তুই তবুও কেন তাদের সত্যিটা বলছিস না শিমু? আমাদের আর্থিক অবস্থা তোর জানা। আশা এখনো আমি যদি বাড়িতে ফিরে যাই বাবার কষ্ট হয়ে যাবে। ওর থেকে আমি বেশ আছি, দুবেলা ভালো খাবার পোশাক সবই তো পাচ্ছি। কার সাথে কথা বলছো বৌমা? শাশুড়ির কণ্ঠ শুনে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া পানি দ্রুত মুছে নেয় শিমু। আশাকে রাখছি বলে কল কেটে দিয়ে পিছনে ঘুরে দাঁড়ায়। না আম্মা, তেমন কারো সাথে না। ওহ ভালো, তো শোনো, তোমাকে যেটা বলতে এসেছি সেটা শোনো। আয়ান আজকে দুবাই থেকে ফিরবে, তাই আমি চাচ্ছি আমি আর তুমি মিলে নিজ হাতে কিছু রান্না করব। যেহেতু ও তোমার ছোট দেবর, তুমি পারবে। জি আম্মা। লাইলা ছেলের বউ এর কথায় প্রশ্ন হয়ে চলে গেলেন। আয়ানকে শিমু কখনো বাস্তবে দেখেনি। 2-1বার তার ননদ আনিকা আয়ানকে দেখিয়েছে ছবিতে, আর ভিডিও কলে একবার কথা হয়েছে। শ্বশুরের ব্যবসার কাজে দুবাই থাকে আয়ান, তাই সে বিয়েটা হুট করে হয়ে যাওয়ায় সেখানে উপস্থিত ছিল না। ব্যাস, আয়ানের ব্যাপারে সে এতটুকুই জানে। শিমু তার কোমর পর্যন্ত চুল হাত খোফা করে মাথায় ওড়না পেঁচিয়ে রান্নাঘরের দিকে ছুটল। যাওয়ার পথে তার দাদি শাশুড়ি রাজিয়া বেগমের সাথে দেখা হলো। মহিলা যদিও শিমুকে খুব একটা পছন্দ করে না, তবুও শ্রদ্ধার খাতিরে শিমু তাকে জিজ্ঞেস করলো, দাদি আপনার কিছু লাগবে? রাজিয়া বেগম মুখ কালো করে বললেন, আমার কিছু দরকার নেই, তবে দেখো স্বামীকে পটাইতে না পেরে দেবরকে পটায়ও না। মহিলার কথা শুনে এক মুহূর্তেই অন্তর বিষিয়ে উঠল শিমুর। কতটা নীচ মানসিকতা তার সেটা শিমু বুঝতে পারল। রাজিয়া বেগম বিয়ের পরের দিন থেকে কোনো অজানা কারণে তাকে সবসময় কটু কথা শোনায়। নিজের কষ্টকে নিজের বুকেই মাটি চাপা দিয়ে রান্নাঘরের দিকে ছুটল শিমু। শাশুড়ির হাতে হাতে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেল তার। তাই কাজ শেষে ফ্রেশ হতে সে নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে গেলেন। সে প্রায় 30 মিনিট নিয়ে গোসল সেরে মাগরিবের নামাজ পড়ে কিছু বই পড়ছিল শিমু। ভাবি দ্রুত আমার সাথে নিচে চলো, দেখো কে এসেছে। অনিকার কথায় দ্রুত জায়নামাজ ভাঁজ করে অনিকার সাথে নিচে এলো শিমু। যদিও সে জানতো আজকে তার দেবর আসার কথা, কিন্তু দেবরের সাথে নিজের স্বামীকে দেখে ভীষণ অবাক হলো সে। তাই স্পষ্ট স্বরে বলল সাফওয়ান। পরিস্থিতিটি অনেকটা জটিল হয়ে উঠল। চারদিকে গুমট পরিস্থিতি বিদ্যমান। সকল নিস্তব্ধতাকে ভেঙে দাদির দৌড়ে চলে গেল তার 2 আদরের নাতিদের কাছে। এমনিতে এই মহিলা যদিও ভালো করে হাঁটতে পারে না, কিন্তু তার আদরের নাতিদের দেখলে তার যেন 10 বছরের বয়স কমে যায়। সাপু আমার কইছিলি পরের মায়ার জন্য তুই কেন বাড়ি ছাড়বি? আবারও রাজিয়ার কথায় শিমুর মন তিক্ত হলো। সাপওয়ানের চলে যাওয়ার পিছনে সে তো দায়ী নয়, তবে প্রতিবার তাকে যেন দায়ী করা দেয় এই মহিলা।
শিমুর শ্বশুর শান্ত দৃষ্টিতে দুই ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোমরা ফ্রেশ হয়ে খেয়ে নাও, আমি কাল সকাল 10টায় তোমাদের সাথে কথা বলবো। শিমুর শ্বশুর আলতাফ শান্ত মস্তিষ্কের একজন ব্যক্তি, তাই তিনি এই জটিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিছুটা সময় নিলেন। আলতাফ তার কথা শেষ করে নিজের কক্ষে চলে গেলেন। লাইলা বেগম বুঝতে পারলেন তার স্বামী তার ছেলের প্রতি ভীষণ রাগান্বিত, কিন্তু সাফওয়ান ক্লান্ত থাকায় কিছুই বললেন না। তার ছেলে যতই অপরাধ করুক না কেন, শিমুর নিজেকে এখানে বড্ড বেমান লাগছে। তার তথাকথিত স্বামী তার দিকে এই পর্যন্ত একবারের জন্য তাকায়নি। আয়ান শিমুর অস্ফূর্তি কিছুটা আন্দাজ করে। ভাবি, আপনি দূরে কেন দাঁড়িয়ে আছেন? ভাইয়ের পাশে এসে দাঁড়ান। যদিও আয়ান শিমুর অস্তিত্ব কমানোর জন্য বলেছিল, কিন্তু শিমুর মাঝে অস্বস্তি তো কমার বদলে কয়েক গুণ বেড়ে গেল। রাজিয়া বেগম শিমুর দিকে মুখ বাঁকিয়ে বলল, ও যে মেয়ে স্বামীর কদরই তো বোঝে না, ও কি কইরা স্বামীরে দরদ করব। লাইলা শাশুড়ির প্রতি ক্ষিপ্ত কণ্ঠে বললেন, আপনার নাতি সেই রকম কদর দেওয়ার স্বামী না। অন্য মেয়ের জন্য নিজের ছেলের কথা শোনায়েন না। লাইলা, আপনিও নিজের নাতির দোষ ডাকতে আসবেন না। আয়ান তো ভাইকে নিয়ে ঘরে যা। কিন্তু আয়ান সাফওয়ানকে নিয়ে ঘরে চলে গেল। এর মাঝে শিমু দেখল তার পাথরের মতো স্বামী তার পাশ কাটিয়ে চলে যাওয়া। কথা বলা তো দূর দূর, একবার নিজের বিবাহিত স্ত্রীর দিকে তাকালো না পর্যন্ত। শিমুর চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে গেল। সে তার স্বামী কক্ষে থাকে না, ইচ্ছে করেই থাকে না। সেই মানুষটার প্রতি তার কোনো অধিকার নেই, তার ঘরের প্রতি অধিকার দেখিয়ে কি লাভ? শিমু খাবারগুলো টেবিলে গুছিয়ে রেখে নিজের রুমের দিকে চলে গেল। নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে আয়ানের সামনে দাঁড়ালো, নিজের কমতি খুঁজতে। মাথার খোপা খুলে দিতে কালো কেশগুলো পুরো পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল। আয়নার সামনে দাঁড়িয়ে থেকে শিমু নিজেকে প্রশ্ন করল, কি লাভ এই রূপগুণ দিয়ে, যেই রূপে আর গুণে স্বামীকেই মুগ্ধ করতে পারলাম না। নিজের সাথে কথা বলতে বলতেই শিমু হাঁটু মুড়ে বসে বসে পড়ল মেঝেতে। চোখ দুটোতে অশ্রু করার ঝর্ণা শুরু হলো। বরফ যেমন পানির ফোঁটা আকারে ভূপৃষ্ঠে পানির ফোঁটা আকারে পতিত হয়ে বৃষ্টিপাতের সৃষ্টি করে, তেমনি শিমুর বুকে যত অভিমান ছিল সব পানির ফোঁটা আকারে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। সাফওয়ান দীর্ঘ সময় শেষে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হলো। বের হতেই বিছানায় বসে থাকা বোনের দিকে নজর পড়ল। অনিকা ভাইয়ের উদ্দেশ্য চেঁচিয়ে পড়ল, ভাইয়া তুমি আসবে না বললে না, যে সারপ্রাইজ দিলাম। নিজের কথা শেষ করে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে শুরু করলো। অনিকা কিছুক্ষণ গালে হাত দিয়ে আবার ভাইকে উদ্দেশ্য করে বলল, কাকে ভাইয়া? সাফওয়ান এবার বোনের মাথায় জোরে গাঁটটা মারল। অনার্স পড়ুয়া ছাত্রী যে এত গাধি হয় সেটা তোকে না দেখলে বুঝতেই পারতাম না আমি। ভাবিও তো অনার্সে পড়ে। কিন্তু সাফওয়ান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কোন ভাবি? অনিকা ভীষণ মজা পেল। সেও অনুরূপভাবে ভাইয়ের মাথায় গাঁটটা মেরে বলল, অফিসের বস যে এত বোকা হয়ে সেটা তো তোমাকে না দেখলে জানতেই পারতাম না। তুমি এত বড় গাধা যে নিজের বউ কোন ইয়ারে পড়ে সেটাই জানো না। নিজের বাক্য সমাপ্ত করে অনিকা দ্রুত ভাইয়ের কক্ষ ত্যাগ করলো। সাফওয়ান এবার হাতের টাওয়াল নামিয়ে টেবিলের উপর রাখলো। মনে মনে কিছু একটা ভেবে মুচকি হাসি দিল একবার।